ভার্সিটিতে এমন ভাবে এন্ট্রি নিলাম একদম হিরো স্টাইলে, আর বলতে লাগলাম, ওহো কি মজা, আজ ভার্সিটি যাচ্ছি। আমার কত শখ ছিল ভার্সিটিতে যাবো, মেয়েদের সাথে ফ্ল্যাট করবো, বন্ধুদের সাথে আড্ডা দিব, আজ স্বপ্ন পূরণ হইব। গেটের সামনে চলে আসছি। ও, আমার পরিচয় তো দেওয়া হয় নাই। আমার নাম অন্তর, আমি অনার্স প্রথম ইয়ারে ভর্তি হয়েছি, আর আমি আমার আব্বু আম্মুর আদরের একমাত্র ছেলে। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। গেট দিয়ে ঢুকে হাঁটতে লাগলাম, সাথে সাথে পিছন থেকে কেউ এই যে পোলা বলে কে যেন ডাক দিল। পিছনে তাকাই দেখি এক ডাইনির দল, থুকু একদল মেয়ে, যেখানে 5 জন ছিল। তবে মেয়ে বললে ভুল হবে, দেখে তো মনে হয় দাড়ি মোজ ছাড়া ভাইয়ার দল। হ্যাঁ, শুধু চুলগুলোর জন্য মেয়ে বলা যেতে পারে, না হলে ভাইয়াই বলা যায়। তাদের কাছে গেলাম। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আমাকে কেন ডাকছেন? ওদের মধ্যে থেকে একটা মেয়ে বলল, ওই কানা, চোখে কি কম দেখোস? আমাদের যে ভাইয়া ডাকতেছে। আরে রাগ করতেছেন কেন? আর আপনাদের ড্রেস দেখে তো সবাই আপনাদের ভাইয়াই ডাকবে। একটা থাপ্পড় দেব বেয়াদব কোথাকার। আপু সত্য না তিতাই লাগে, বিশ্বাস না হলে ঘরে গিয়ে আয়না দেখিয়েন। ওই ফাজিল পোলা, আমাদের সাথে ফ্লার্ট করিস তাই না? শার্ট খুল। আপনি যে এই কথাটা বলছেন, আপনারা জানেন আমি কোন ইয়ারে পড়ি? কোন ইয়ার? 3rd ইয়ারে। সরি ভাইয়া, আসলে আমরা তো মজা করছিলাম আপনার সাথে। প্লিজ ডোন্ট মাইন্ড। ডোন্ট মাইন্ড? হ্যাঁ, সিনিয়র সাথে ফাইজলামি করো। এবার 2 মিনিট কান ধরে এক পায়ে দাঁড়াও, না হলে কপালে দুঃখ আছে। কি আর করবে, যেভাবে ধমকাইছি না করে পার পাইব। বেচারীরা কান ধরে এক পায়ে দাঁড়াইছে, আর কি আমারে র্যাগিং দিতে গিয়ে নিজেরাই র্যাগিংয়ের শিকার। প্রথম দিনই এন্টারটেইনমেন্ট, তারপর হারামে কিছু বন্ধুদের খুঁজতে লাগি। ও হ্যাঁ, আমি একাই এই ভার্সিটিতে ভর্তি হই নাই, আমার আরো 3টা ফ্রেন্ডও ভর্তি হয়েছে। তাদের নাম হলো জনি, রাসেল আর তানভীর। তানভীরকে ফোন দিলাম, ওই হারামি কোথায় তোরা? আমরা তো ক্যান্টিনে। শালা, আমি কি ক্যান্টিন কোথায় জানি? আমারে নিয়ে যা, আমি অফিস রুমের সামনে আছি। আপনারা হয়তো বলবেন আমি তো চিনি না, তাহলে আমি কেমনে বুঝলাম আমি অফিস রুমের সামনে আছি? আসলে অফিস রুমের দরজার সামনে সুন্দর করে অফিস রুম লেখা আছে, তাই বুঝতে পারলাম আর কি। তারপর তানভীর আসলো। মামা কারে খুঁজছো? তোর বউরে শালা ক্যান্টিনে চল। তারপর ক্যান্টিনে গেলাম। কিরে হারামি, তোরে কতবার ফোন দিলাম? আরে বেটা, ভার্সিটিতে ঢুকতেই একদল ডাইনির দেখা। তারপর? তারপর আর কি, সব খুলে বললাম। সারারা হাসতে হাসতে শেষ। ভাই তুই সেই একটা জিনিস, ভাই তুই পারবি। আমাদের একটু শিখাও না, আমরা মেয়েদের একটু সাহায্য করতাম আর কি। দেখ বাসাধনরা, এইগুলোর জন্য ট্যালেন্ট লাগে, যা তোমাদের নাই। শুধু ট্যালেন্ট না, তোমাদের বহুত কিছু লেস আছে। 3টার মুখ বাংলার 5-এর মতো হয়ে গেল। তারপর 4 জন ক্লাসের উদ্দেশ্যে গেলাম। ক্লাসে গিয়ে আমরা আমাদের সিটে বসলাম। আসলে আমরা 4 হারামি, শেষ বেঞ্চে। তাহলে বুঝতেই পারলেন আমরা কেমন ভালো। হঠাৎ লক্ষ্য করলাম আমাদের বাম পাশের সারিতে 3য় আর 4র্থ বেঞ্চে ওই ডাইনিগুলো, থুকু ওই হাফ ভাইয়া হাফ আপুগুলো। দেখে তো আমার বের শুরু করছে। আরে ঘাম, আর কি উল্টাপাল্টা কিছু ভাবিয়েন না। শালার ভাগ্য আর কোনো ক্লাস পাইলো না, তারা আমার তো অবস্থা খারাপ করে দিবে। তারপর কোথা থেকে লেকচারার উদয় হইল, মানে আসলো আর কি। তারপরে ক্লাসে মনোযোগ দিলাম। আমি আবার ভালো ছেলে, শুধু মাঝে মাঝে রাসেল আর তানভীরের একটু মিষ্টি দিতেছি, থুকু চিমটাইতেছি। এমন সময় খেয়াল করলাম ওই ডাইনিগুলো আমার দিকে লাল চোখ করে রোমান্টিক ভাবে তাকায় আছে। আমার তো পরান যায় যায়। আসলে যেভাবে তাকাইছে, আমি না যে কেউ ভয় পাবে। স্যার ক্লাস শেষ করে চলে গেছে। এই ফাঁকে আমি যে দৌড়টাই না দিলাম, বিশ্বাস করেন এই দৌড়টা যদি অলিম্পিকে দিতাম, প্রথম পুরস্কার আমার। আমার দৌড় দেখে 3 হারামি তো অবাক। এই অন্তর কই যাস? যেই আমার নাম নিছে মানে রাসেল রে, 5 জনে ঘিরে ফেলছে। ডাইনিদের থেকে একটা রাসেলের কলার ধরে জিজ্ঞাসা করতেছে, এই তুই এই খ্যাত পোলাটারে চিনস? রাসেল তো ভয় শেষ। জি মানে হ্যাঁ। রাসেলের অবস্থা দেখে তানভীর আর জনি কেটে পড়ছে। সারারা বুঝছে ঘাপলা আছে। বেচারা রাসেলের মুখ দিয়ে কথা বের হইতেছে না। আসলে আপু, ওই হারামি আমার টাকা মারছে, টাকার জন্য আটকায় রাখছিলাম, সুযোগ বুঝে পালাইছে শালা। আপু আমার 4000 টাকা মারি দিছে,
আল্লাহ গো, হালায় আমার টাকা পার্টি করে আর আমি নাকি টাকা মারছি। ওরে হারামি, তুই বউয়ের ঝাঁটার বাড়ি খাই মরবি। ইভা পোলাটারে সন্দেহ হইতেছে, তার কথাবার্তা ঠিক লাগতেছে না। আর এইদিকে মুই এক দৌড়ে ক্যাম্পাসের পিছনে দেখি জনি আর তানভীর। কিরে রাসেল কই? শালারে গরিলা বাহিনী ধরছে। ওহ, নামটা তো সুন্দর। আরে রাখ, তোর নাম আগে এটা বল। ওই মাইয়াগুলো তোর পিছনে লাগছে কেন? সকালের ঘটনা ভুলে গেলি? শালা, তোর লাগে আমরা সবসময় ফাঁসি। এখন কি করবি? হারামিরে তো বাঁচাতেই হইব। ওয়েট, আইডিয়া। কি? তাহলে শোন, তারপর আমরা তিনজন সেখানে গেলাম। যাওয়ার পর জনি আর তানভীর আমাকে ধরে রাসেলের কাছে নিয়ে যায়। ভাই মালটারে ধরছি, এই নেন। ভাই, পোলোটারে উদম কেলাইছি, দেখেন মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। এইদিকে ইভা আর তার বান্ধবীরা দেখে তো ভয় শেষ, কারণ ইভা রাসেলের কলার ধরছে আর জনি তানভীর রাসেলের ভাই ডাকতেছে। ওরা বুঝছে এ তো কোনো গ্যাং এর কেউ। আসলে হারামিরে কোনো গ্যাংয়ে নিলে নিজের গ্যাংরে ফাঁসাই দিব। এত হাবাসে, শালা আবার সেই লেভেলের হারামিও। এই মায়েরা এখানে কি? হ্যাঁ, যাও এখান থেকে। আর খবরদার এই ঘটনা কাউকে বললে তোমাদের কপালে দুঃখ আছে। যাও এখান থেকে। এইদিকে তানভীর যেভাবে ধমকাইছি সবগুলোর তো হালুয়ার টাইট, তারা ভয় চলে যায়। আর এইদিকে আমরা হাসাহাসি করতেছি। রাসেল আমারে কেলাইছে। হারামি, তুই আমার বিপদ রাখে ভাগছোস। যেভাবে ওই মাইয়া কলার ধরছে, আমার তো পরাণ যাই যাই অবস্থা হয়ে গেছে। শালা তারপরে বাঁচাইছে তাকে। যাই হোক, আইডিয়া কাজ করেছে। আগে এটা বল, তোর ঠোঁটে রক্ত কেন? মামা ভালো করে দেখ, রক্ত নাকি অন্য কিছু। আসলে রক্ত না, ক্যান্টিন থেকে 3 টাকার একটা সস নিয়ে কাজে লাগাইছি। ওরে বাটপার! সবাই হাসতে হাসতে আমার মুখে লাগানো সস আঙুল দিয়ে খাইতেছি আর বের হইতেছি। এমন সময় সামনে দেখে তো আমি অবাক, কারণ সামনে ইভা, উর্মি আর তাদের বান্ধবীরা দাঁড়ায় আছে কিছু ডান্ডা নিয়ে। আমরা 4 জন তো থ হয়ে আছি। অধিচালকের গলার দড়ি। আপনি মনে করছেন আপনাদেরকে আমরা ভয় পাইছি আর চলে গেছি, কিন্তু বাহিরে আসতেই আপনাদের হাসাহাসি আমাদের সবকিছু বুঝাই দিছে। তো সিনিয়র ভাইয়া, আমরা আপনার সেবা করতে আসছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি আমাদের সেবা চালু করতে পারি? কি গুন্ডি মেরে বাবা, আমার মতো নিরীহ পোলারে মারার প্ল্যান করতেছে। জনি, পিছনে দেখি একটাও নাই, 3টা আগেই পালাইছে। শালা হারামি বাচ্চা, আগে পালাইলি, একবারও সিগন্যাল দিলি না। এখন কি করি? আল্লাহ রশি ফালাও, না হলে বুদ্ধি দাও। মারেন আপনারা, আর বাদ যাবেন কেন? আমি তো শুধু মাইর খাওয়ার জন্য জন্মাইছি। বাসায় আম্মু মারে আর বাহিরে আপনারা মারবেন, অসুবিধা নাই। দেন শুরু করেন। ইমোশনাল অত্যাচার করার চেষ্টা করতেছি, দেখি কাজ হয় নাকি। সবাই মারে মানে কি? আসলে আমি ছোট থাকতে আম্মু আমাদের ছেড়ে চলে যায়। পরে আব্বু আর একটা বিয়ে করে, যার জন্য নতুন আম্মু আমারে দেখতে পারে না, খালি মারে। আসলে ইহা একটা ডাহা মিশা কথা। আমার আব্বু কোনো দ্বিতীয় বিয়ে করে নাই, না আম্মু আমাদের ছেড়ে গেছে। যান বাঁচানো ফরজ, তাই একটু আর কি, তাই একটু সবার সাথে মজা করে ঘুরে বেড়াই, হাসি খুশি থাকার জন্য। আচ্ছা যা, ছেড়ে দিলাম তোকে। মনে মনে ইয়ো বুদ্ধি কাজে দিছে। এখন 3টারে পাইলে হইছে, তাদের 14 গোষ্ঠী বাহির করব। হারামি বাচ্চা। তারপরে দুপুরে ভার্সিটি থেকে সোজা মেসে গেলাম। একটা কথা, আসলে আমাদের 4 জনের বাড়ি ভার্সিটি থেকে দূরে না, তবে আমাদের ইচ্ছা আমরা 4 জনই একসাথে মেসে থাকবো। তাই মেস আগে ঠিক করে রাখছি। মেসে গিয়ে রাসেল দরজা খুলে দেখে, চিৎকার করে, ভূত! ওই শালা ষাঁড়ের মতো চেঁচাচ্ছস কেন? মামা আমাদের ক্ষমা করে দে, আমরা তোকে বাঁচাতে পারলাম না। দেখ ভাই, আমাদের ছেড়ে দে। ওই চান্দর বাচ্চা, তাদের 3টারে আমি একাই খেলাইছি। শালারা, আমি বিপদে পড়ছি আর তোরা আমারে রাখি গায়েব হয়ে গেছিস, একটা বারো ইশারাও দিলি না। ভাই বিশ্বাস কর, তাদের দেখে মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। ভাই, আমাদের ক্ষমা করে দে প্লিজ। আগে এটা বল, তুই কেমনে বেঁচে ফিরলি? ওরা তো ছাড়ার পাত্র না। ওকে, তাহলে শোন, সবকিছু বললাম। ভাই তোর পাটা দে তো। কেন, আমার পা দিয়ে তুই কি করবি? আরে দে না। ওকে নে। 3টা পা ধরে সালাম করতেছে। ওই শালারা কি করিস? ভাই সত্যি করে কত ছোটবেলা থেকে তুই কি কি খাইতি? ভাই সত্যি করে কত ছোটবেলা থেকে তুই কি কি খাইতি? শালা এত বুদ্ধি পাইলি কই? ভাই, আমাদেরও কিছু বুদ্ধি দে ভাই। এটা নিয়ে সবাই হাসাহাসি করতেছি আর খাবার নিয়ে আসছি। তারপর খাবার খেয়ে রেস্ট করে দিলাম। তারপর বিকালে 4 জনে হেঁটে এসে
সন্ধ্যায় নাস্তা করে পড়তে বসি। এরপর আম্মুর সাথে কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এভাবে কেটে যায় প্রথম দিন। পরের দিন খুব সকালে ঘুম ভেঙে যায়, তাই ফজরের নামাজ পড়ে বাহিরে যাই। বাহিরে গিয়ে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। সকালে ঠান্ডা বাতাস মনটা জুড়াই গেল। এই সময় বউ বা জিএফ থাকলে তার হাত ধরে হাঁটতাম। তারপর মেসে আসি আর দেখি হারামিরা ঘুমাইতেছে। আমার ঘুম সকাল সকাল ভাঙছে, আর আমি এদের মজা করে ঘুমাইতে দিব? আমি জনি, রাসেল আর তানভীরে ডাকছি, জনি আর রাসেল উঠ। কিন্তু তানভীর এখনো ঘুমের দেশে। তার ওয়াশরুম থেকে এক মগ পানি এনে তানভীরের মুখে ঢেলে দিলাম। সাথে সাথে তানভীর লাফায় ওঠে আর বলতে শুরু করে, আম্মু ছাদ ভেঙে পড়েছে, তোমার বৌমা আর আমি ভিজতেছি। আমরা তিনজন তো থ হয়ে গেলাম। শালা এখন ধরে ভাঙমু, উঠ তাড়াতাড়ি। ও আমি তো মনে হয় স্বপ্ন দেখতেছিলাম। দোস্ত, তোর ভাবিরে আমি আদর করতেছিলাম আর তুই আমার ঘুম ভেঙে দিলে। তারপর তারা সবাই ফ্রেশ হয়ে এসে একসাথে নাস্তা করে ব্যাগ নিয়ে বের হয়ে যায়। তারপর চারজন ভার্সিটি গেলাম। তারপর ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম, তখন দেখলাম একজন গেট দিয়ে ঢুকতেছে। একটু সামনে আসার পর দেখলাম ইভা একটা 3 পিস পরে ভার্সিটি আসছে। দেখে তো ক্রাশ খাইলাম, পুরাই পড়ি লাগতেছিল। ইচ্ছা করতেছে এখনই উঠাই নিয়ে বিয়েটা করে ফেলি। পরে নিজেরে কন্ট্রোল করলাম। পরে দেখি সে আমাদের দিকে আসতেছে। তারপর এসে আমার হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে। আমি তো থ হয়ে গেলাম, আর 3 হারামি তো অবাক। আমাকে একটা ক্যাম্পাসে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। আমি তো ভয় শেষ। তারপর ইভাজা বলল, তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তোকে আমার ভালো লেগে গেছে। একদিনে কিভাবে ভালো লেগে যায় এটা ইম্পসিবল। আমার মনে হয় আপনি আবেগে চলে গেছেন। ওই চুপ, বলছি না তোকে আমার পছন্দ হয়ে গেছে। বাড়তি কথা বললে নাক ফাটায় দিব। আমারে ধমকাচ্ছেন কেন? আমার মতো ফাজিল পোলারে কেমনে ভালো লাগলো? ধমকাচ্ছি ভালো করতেছি। কালকে তোর ফাইজলামির জন্য রাতে ঘুম হয় নাই। আমি আবার কি করলাম? চুপ, তুই জানোস আমি যখনই চোখ বন্ধ করি তোর সকল ফাইজলামি দেখি। তোর শয়তানিগুলো, তোর দুষ্টামিগুলো সব শুধু চোখে ভাসে। আর কথা বাড়াইস না, বলছি তোকে ভালো লেগে গেছে, মানে এখন আমি তোকে চাই। বাহ, আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম? নিশ্চয়ই আম্মুর। যাক, ওয়ালপেপারে আম্মুর ছবি রাখছি, ভালোই হইলো। আই লাভ ইউ আম্মু, তোমার চেহারা আমার জন্য লাকি। ক্রাশ আমার প্রেমে হাবুডুবু খাইতেছে, তার সাথে কিছুক্ষণ ফাইজলামি করাই যায়। কিন্তু আমি সোনিয়া ম্যাডামরে পছন্দ করি, আর উনাকে ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসে। আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুই শুধু আমার, আর যদি কোনো মেয়ের সাথে দেখি তোরে, তাহলে তোর এমন হাল করবো না তুই কারোর সামনে যাইতে পারবি না। আল্লাহ, এটা কি ধরনের হুমকি দিল? আই, তোমার নাম্বারটা দাও তো। আমার কোনো নাম্বার নাই। ফাইজলামি অন্যদের সাথে করিস, এখন তোর মোবাইল নাম্বারটা দে। আপনি তো আমাকে বলছেন আমার নাম্বার দিতে, এখন আবার বলতেছেন মোবাইল নাম্বারটা দিতে। আপনার মাথা মনে হয় গেছে। ওই, তুই আমাকে আপনি করে ডাকোস কেন? তুমি করে ডাকবি, বুঝছস? আমারে মারলেন? নিরীহ পোলা পাইয়ার এরকম করতেছেন? ওলে বাবালে, আমার বাবুটা রাগ করছে। আসো, আদর করে দে। মোটেও না, আর ভিটামিন খাওয়ার শখ নাই। তারপর ইভা আমার কাছে এসে একটা কিস দিয়ে দিল। আমি থ হয়ে গেলাম। আই শুন, এখন থেকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলবি না, কেমন? কথা বললে সমস্যা কোথায়? ফ্রেন্ড হিসেবে তো কথাই তো বলবো। ঠিক আছে, এখন সুন্দর করে ক্লাসে যাও। আমি আর কি করবো, থাপ্পড়টা বেশি জোরেই দিল। মনে করলাম নরম মনের হইব, উল্টো আমার গাল নরম আর গরম করে দিল। তারপর চলে গেলাম ক্লাসে। সেখানে গিয়ে চুপচাপ বসে ক্লাস করে ক্যান্টিনে চলে গেলাম। তারপর রাসেল বলল, কি রে তুই চুপ কেন? হ্যাঁ রে, কি হয়েছে বলতো? আচ্ছা, ইভা তোরে নিয়ে কি করছে বলতো? কিছু না রে দোস্ত। তারপর ইভার কাছে চলে আসি আর বলে, দেবরজিরা তেমন কিছু করি নাই, শুধু একটু আদর করলাম আর কি। দেবরজি মানে? আরে অন্তর তোমাদের ভাইয়ার মতো হয়, আর সে তোমার ইয়ে হয়, তাই তোমরা আমার দেবর না। অন্তর, একটু সাইডে আসবে? আমি হ্যাঁ তুই। আমি নির্ঘাত গেছি। তারপর 3টা আমারে এক করে নিয়ে ইচ্ছে মতো আদর করে আর বলে, এত বড় কাম করলি, একবারও বললি না? শালা বললেই কি নিয়ে যাইতাম নাকি? তুই মনে হয় আমাদের বন্ধু ভাবস না। আরে আজব, তোরা তো আমার ভিটামিন দিয়ে দিলি আগে, জিজ্ঞাসা করলে কি হইতো? তাহলে শোন, সব কাহিনী সব বললাম তাদের। মামা, তোর ট্যালেন্টের জন্য মেয়ে তোরে পাঠানোর চেষ্টা করে। শালা বলছি আমাদের একটু শিখা। বাদ দে, এখন ট্রিট দেবে। হ, আমি তো মনে হয় তোমাদের টাকা নিয়ে খাইতাম। 3টাই চুপ। তারপর গেলাম ক্যান্টিনে গিয়ে সবাই নিজের টাকা দিয়ে খাওয়াইলাম। তারপর মেসে গিয়ে দুপুরে খাবার খেয়ে দিলাম ঘুম।
সন্ধ্যায় চারজনই উঠে পড়তে। এমন সময় ফোন আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবুটা কি করে? এই তো আম্মু পড়তে বসছি। আর তুমি নতুন নাম্বার কবে নিলে? কুত্তার বাচ্চা, কোন জন্মের আম্মু লাগি তোর? আরে আম্মু, আমি আবার কি করলাম? এত রেগে আছো কেন? তা হারামির শয়তান, আমি ইভা। খাইছে রে আমার জান রে, আম্মু ডাকি দিলাম। আমারে আম্মা ডাকস তাই না? কাল ভার্সিটি আয়, তোর আম্মু ডাকা বাইর করতেছি। বিশ্বাস কর, আমি মনে করছি আম্মু ফোন দিছে। আমি তো আর জানতাম না যে এটা তুমি। প্লিজ রাগ করিও না। ফোনে তোমার ভয়েসটা ঠিক আমার আম্মুর মতো। প্লিজ ক্ষমা করে দাও। কাল ভার্সিটি আয়, দেখামু তোরে আম্মু ডাকার ফল। ই টুট টুট টুট, ফোন কেটে দিল। আর এইদিকে তিন হারামি আমার কাহিনী দেখে হাসতে হাসতে শেষ। মামা, তোর বাবুর আম্মুরে আম্মুটাকে দিলে? শালারা মজা নিচ্ছস? কাল আমার মরা পাক্কা। দোষ, ইউ আর ডান। দোস্ত, আন্টিরে ফোন করে বল 4 দিনার ব্যবস্থা করতে সকালে। ওই হারামি, উঠ, ভার্সিটিতে যাবি না? না রে ভাই, শরীর খারাপ, যাবো না। মিথ্যা বললাম, কারণ গেলে আর ফিরে আসবো কিনা জানি না। ইভাজের আগি শালা যাইবা কেমনে? কাল যা করছে ইবা পাইলে হইব। এত তো কা পুরুষ, মেয়ের ভয়ে ভার্সিটি যাইব না। কথাটা এবার ইগোতে লাগলো। নে রেডি হ, ভার্সিটি যাবো। তারপর চারোটা রেডি হয়ে ভার্সিটির দিকে গেলাম। গেটে ঢুকবো, তখন বারবার মনটা বাধা দিচ্ছে। তবুও ঢুকলাম। ঢুকার সাথে সাথে হার্টবিট বেড়ে গেল। জানি না কি হবে আমার সাথে এখন। তবু বুক ফুলিয়ে চলে গেলাম আড্ডাখানায়। সেখানে তিনটা হারামি আড্ডা দিচ্ছে, আর আমার পরাণ যায় যায় অবস্থা। অন্তর, ইভা চলে আসছে। জনের কথা শোনার সাথে সাথে দিলাম দৌড়, এক দৌড়ে ক্লাসে। আর ওইদিকে আমার অবস্থা দেখে তিনটাই হাসতেছে। আমি ক্লাসে ঢুকে সোজা লাস্ট বেঞ্চে চলে গেলাম। আমি তো ভয় শেষ, আর আল্লাহরে ডাকতেছি, আল্লাহ, আমি আমার আব্বু আম্মুর একমাত্র ছেলে, প্লিজ আমার এই ডাইনিটার হাত থেকে রক্ষা করো। ক্লাসের সময় সবাই ক্লাসে আসে, সাথে হারামিও আসলো। এসে আমার পাশে বসে শুরু করে দিল। দোস্ত, আন্টিরে ফোন করে বলিস 4 দিনা 4 করতে, কেমন? যাক বাঁচলাম। কিন্তু দেখি ইভা আমার দিকে চোখ লাল করে তাকায় আছে। মনে হয় এখনই আমাকে খেয়ে ফেলবে। ক্লাস শেষ, সাথে সাথে ইভা আমার সামনে চলে আসছে, আর আমি কালেমা পড়া শুরু করে দিলাম। ইভা আমাকে নিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। আমার তো চোখ বন্ধ। তারপর ইভা বলা শুরু করে, এত ভীতু কেন তুমি? এত মিষ্টি করে বলার দরকার নাই, মারা শুরু করেন। তবে আমার শেষ ইচ্ছাটা পূরণ করলেই হইব। একবার আম্মুর সাথে কথা বলেনি। ইভার সাথে সাথে আমাকে তার কাছে এনে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। আমি তো তোমাকে কিছু করতে চাইলেও তুমি করতে পারবে না, বুঝছো? মানে আমি বেঁচে গেছি। আল্লাহ, থ্যাংক ইউ বাঁচানোর জন্য। এখন চলো ফুচকা খাবো। আমি ফুচকা খাই না, তবুও চলো। গেলাম তার সাথে ফুচকা স্টলে। গিয়ে সে ফুচকা অর্ডার করে ফুচকা আসে, আর সে খাওয়া শুরু করেছে। সে খাইতেছে, আর আমি তাকে দেখতেছি। সত্যি তাকে এই অবস্থায় দেখলে যে কেউ তার প্রেমে পড়বে, এতটা মায়াবী চেহারা তার। এভাবে কি দেখো? তোমাকে একবারে বাচ্চার মতো লাগতেছে। এভাবে দেখতেছো যে পেটে অসুখ করবে না তো? আমাকে খাওয়াই দাও। দেখি হা করো। তারপর সে আমাকে ফুচকা খাওয়াই দিল। হঠাৎ খেয়াল করলাম ইভার ঠিক পিছন বরাবর কয়েকটা ছেলে একটা মেয়ে টিজ করতেছে। তারপর আমি ইভাকে বললাম, ইভা, এখানে বসে ফুচকা খাও, আমি একটু আসতেছি। কোথায় যাবা তুমি? বিল না দেওয়ার ধান্দা, তাই না? আরে সত্যি আমি বিল দিব, তুমি বসো। আচ্ছা যাও, তাড়াতাড়ি আসবা। ভাইয়ারা, আপনারা ওনাকে ডিস্টার্ব করতেছেন কেন? ওই এখান থেকে যা, না হলে পস্তাবি। ভাই, আপনারা ওনাকে বিরক্ত করিয়েন না। তোরে বলছি না এখান থেকে যেতে? যা বলতেছি, পরে পস্তাবি কিন্তু। ঠিক আছে, দেখি কে পস্তায়। তারপর শুরু করে দিলাম। উদুম কেলানি সবগুলো মাটিতে পড়ে আছে। একজন বলতেছে, তুই আমাদের মারছস, আমাদেরকে তুই হয়তো জানোস না, আমরা সাকিব ভাইয়ের লোক। কাল সাকিবে নিয়ে ভার্সিটিতে চলে আসিস। তোকে ছাড়বো না। বলে পোলাগুলো চলে গেল। তারপর আমি আপুকে বললাম, আপু, আপনার নাম কি, কোথায় থাকেন? আমার নাম মিথিলা, আর আমি সামনের গলিতে প্রথম বাড়িটাই থাকি। ওয়েট, আপনি খান হিলালের মিথিলা নাম তো? মিয়া, আপনার লাইগা বেচারা এফবি দুনিয়া কাঁপাই ফেলতেছে, আর আপনি কিনা এখানে? আপনার জন্য বেচারা কান্না করতে করতে গান গায়। বেচারা পোলাটারে এভাবে কষ্ট দিয়ে আপনি কিভাবে শান্তিতে আছেন? তাড়াতাড়ি তার কাছে যান, সে অনেক পপুলার সিঙ্গার। এর গানে রেকর্ড করছে আপনার জন্য। আপনার জন্য আমার পছন্দের গানটারেও ছাড়ে নাই। মিয়া, আপনারে তো পুলিশে দেওয়া উচিত। আরে কি টাইপের ছেলে তুমি, আমারে এইভাবে অপমান করতেছো?
অপমানের কি দেখলেন? বেচারা আপনার জন্য এফবিতে পচে মরতেছে। দাঁড়ান, আমি এখনই হেলালের নক দিতেছি বলে ফোনটা হাতে নিলাম। পরে দেখি সে গায়েব। তারে আমি বাঁচাইলাম, একটা থ্যাংক ইউ দিল না। এই জন্য সবাই বলে ভালোর যুগ নাই। তারপর ইভার কাছে গেলাম। এতক্ষণ কই ছিলা? আরে আরে বলিও না। তারপর বললাম কাহিনী, শুধু টিজের কথা বলছি, বাকিটা বললে আমার কপাল খারাপ আছে। তারপর বিল দিয়ে ভার্সিটি গেলাম। এরপর নেচে নেচে গিয়ে দেখি হারামি দুইটা আছে, তানভীর নাই। জনি, তানভীর কই? শালা বলছিল নোট ফটোকপি করতে যাবে, মনে হয় সেখানে গেছে। ও, তারপর আমরা খাবার নিয়ে বসে আছি, হঠাৎ হারামির আগমন। মামা তাড়াতাড়ি খাবার খেয়ে নে, মিশনে যাবো। ওকে, কিসের মিশন তা জানতে হইলে গল্পটি শেষ পর্যন্ত দেখুন। তারপর দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। বিকেল বেলা মিশন শুরু। দোস্ত কোথায়? ওই যে। শালা, এটা প্রিন্সিপালের বাড়ি। শালা তুই তো ইন্টেলিজেন্ট চোর, তোরে ধরার ক্ষমতা কারণ নাই, তুই পারবি। আমার সম্মান করলি নাকি ইনসাল্ট? আরে মামা, তোরে কি আমরা ইনসাল্ট করতে পারি? আচ্ছা এইসব বাদ দে, এখন গাছে উঠবেটা কে? কে আবার? আমাদের অন্তর দা গ্রেট। শালা, প্রতিবারই আমি কোরবান হই। তারপর গাছে উঠে কিছু ফল ফলাইলাম। অনেক ধরনের ফল আছে, জামরুল, আম, পেয়ারা, পেঁপে। কিছুক্ষণ পরে নিচে কেউ ঘেউ ঘেউ শব্দ করতেছে। নিচে দেখি কুত্তা। ওমর খোদা, শালার কোন মাইন্ডকে চিপাই পড়লাম মুই? শালা তিনটা আমার গাছে রাখি, গায়ে। আল্লাহ, একটু ফলই তো নিতে তো আইলাম, এখন কি করি? লোভে পাপ। তিন হারামি আমার গাছে থুইয়া কেটে পড়লো কেন? জীবনটাই বেদনার, থুক্কু, জীবনটাই বেদনা। তারপর বাইরে, আমি তোর কি ক্ষতি করছি? ভাই প্লিজ আমাকে ছেড়ে দে। মাইন্ডকে চিপায় পড়লে জিএফ যদি খালাতো বোন হইতে পারে, তাহলে কুত্তা ভাই হইতে পারবো না কেন? ভাই তোরে বন পাউরুটি দিমো। ভাই আমারে ছাড়া ঘুষ দেওয়ার চেষ্টা করতেছি, দেখি পটে কিনা। হঠাৎ মাথায় বুদ্ধি আইলো, গাছে থেকে ফল নিয়ে দিলাম কুত্তার গায়ে মারি। শালায় দিল দৌড়। তারপর নিচে নামতে গিয়ে ধপাস। আমার পড়াশুনে প্রিন্সিপাল বাহিরে আসে। কে রে ওইখানে? শ্বশুর মশাই, তোমার জামাই বলে দিলাম দৌড়। এই দারোয়ান, দেখ তো কে এসে। আমি তো গায়েব। তারপরে মেসে, সেখানে গিয়ে দিলাম তিনটারে মাই। শালারা, তোকে মতো বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না। দোস্ত কুত্তা ছিল তাই আওয়াজ ছাড়া কেটে পড়েছি, না গেলে 14 করে 3 জনের 42টা মারতে হইতো। তাই বলে আমার মাইন্ডকার চিপায় ফেলাই আসবি? প্রিন্সিপাল বের হয়ে একে একে করতেছে। অল্পের জন্য বাঁচছি। এদের কিছুক্ষণ বকে নিলাম। তারপর আর কি, যেভাবে রাত কাটে সেভাবে কাটলো। সকালবেলা 4টায় ভার্সিটি গেলাম। গিয়ে আড্ডা দিচ্ছি। হঠাৎ খেয়াল করলাম খান হেলালের জিএফ মিথিলা। ওই খান হেলালের বউ, ইধার দেখো। মিথিলা আমারে দেখে থ। তুমি এখানে? ভার্সিটি কি তোমার হেলালের নাকি যে শুধু তুমি পড়বা? আচ্ছা, কে বলছে যে আমি ওই হেলালের মিথিলা? আমার মন বলছে তাই। আসলে কাল তোমাকে ওই ছেলেগুলোর হাত থেকে বাঁচানোর পর তুমি ভয় ছিলা, তাই তো হাসানোর চেষ্টা করলাম আর কি। সরি, একটু ফান করলাম। ইটস ওকে, আর থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। তারপর সবার সাথে মিথিলার পরিচয় করে দিলাম। কিন্তু আমার জানটা আইলো না কেন? আমি তো ক্যাম্পাসে যাচ্ছি, হঠাৎ কেউ যেন আমার শার্ট ধরে নিচে ফালাই দেয় আর মারতে থাকে। এইদিকে ক্যাম্পাসের সবাই দেখতেছে আর আমার বন্ধুরাও আসতেছে না। সবার চোখে ভয় দেখতেছি। হঠাৎ সে বলে, এলাকায় আসিস একবারে বলছিস কুত্তার আমি বন্ধুটারে একবারও মিস করিস নাই তোরে, আজ খাইছি আমি। ভাইয়া প্লিজ ওকে মারবেন না, ও যা করেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি আমার মাথা ঘোরালাম। আমি তাকাই তো থ হয়ে গেলাম। সাকিব। হ্যাঁ আমি। আপনারা হয়তো ভাবছেন কে এই সাকিব? সাকিব হচ্ছে আমাদের মানে জনি, রাসেল আর তানভীরের ফ্রেন্ড। আমরা একসাথে ইন্টার কমপ্লিটেড করেছি। আমার প্ল্যান ছিল অন্য কোথাও পড়বো, কিন্তু তানভীর, জনি আর রাসেলের জবরদস্তির কারণে এই এলাকায় আছি। যার কারণে অনেক দিন ধরে তার সাথে যোগাযোগ নাই। তার মানে এই না যে বন্ধুর খোঁজ খবর রাখবো না। বর্তমানে সে বলতে গেলে ছাত্র লীগের নেতা এবং তার পাওয়ারও অনেক। সাকিব হাত বাড়িয়ে বলে, শালা ওঠ, এলাকায় আসিস একবারও বলিস নাই। হারামি, এলাকায় থাকার কথা না, কিন্তু আছি। আর কি, কি খবর তোর? শালা ভালো কেমনে থাকতাম, তুই ছিলি না, এখন ভালো হয়ে গেলাম। আর ইভা তো থ। ভাইয়া আপনি ওকে চিনেন? তার বাপরে কি ভুলবো নাকি? তুই ঠিক আগের ফাজিলটাই আসিস। তুমি ঠিক আছো তো? আরে আজব, আমারে মারার জন্য এখন পর্যন্ত কোনো লাল জন্ম হয় নাই। দোস্ত, এটা কি আমাদের ভাবি নাকি? বুঝছস তাহলে? মামা, ইন্টারে তো প্রায় সবগুলো তোর সাথে লাইন মারতে চাইছে, কিন্তু তুই তাদের পাত্তা দিলি না। যাক, শেষমেশ ভাবি পাইলাম, শালা ট্রিট দিবি। দিব।
তুই এখানে কেন এটা বল। আরে আমার কিছু ছেলে পেলে নাকি, কোন ছেলে মারছে? ও, কোন ছেলে পেলে দেখি। তারপর ওইগুলোরে দেখে মাথা খারাপ হয়ে গেল। শালা তুই আমার বন্ধু হতেই পারস না। দোস্ত রেগে গেলি কেন? তারপর তাকে সব বলি। এবার সাকিব নিজেই রেগে ওইগুলোরে ডাক দেয়। তোদের স্বাধীনতা দিয়ে ভুল করেছি, আজ তোদের দুঃখ আছে। অন্তর তুই যা, শাস্তি দিবি দে, আমি মানা করব না। দোস্ত আমি আগের ফর্মে যাইতে চাই না, কিন্তু তাদের শাস্তি দেওয়া উচিত। তারপর ছেলেগুলোর উদ্দেশ্যে বলি, দেখো ভাইয়ারা, আমি চাইলে তোমাদের খুব খারাপ কিছু করতে পারতাম, কিন্তু যদি এটা করি তাহলে তোমাদের আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ভাই, সময় থাকতে ভালো হয়ে যাও, আর পারলে সবাইকে সাহায্য করো, মেয়েদের সম্মান করো, কারণ একটা মেয়ের গর্ভে তোমরা জন্ম নিচ্ছ। আর একটা কথা, কাল যে মেয়েটাকে ডিস্টার্ব করছো সেই মেয়েটার থেকে ক্ষমা চেয়ে নাও। তারপর তারা মিথিলার থেকে ক্ষমা চেয়ে নেয়। এইভাবে আড্ডা মাস্তিতে কেটে যায় 1 মাস। এই 1 মাসে আমি, জনি, তানভীর, রাসেল, সাকিব আর মিথিলা ও আমাদের অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে যায়। তবে সাকিব আমাদের ভার্সিটিতে চলে আসে। সে মিথিলাকে পছন্দ করে, আর আমরা সাহায্য করি প্রপোজ করার জন্য। মিথিলাও অ্যাকসেপ্ট করে ফেলে, কারণ সে সাকিবের ব্যবহার দেখে মুগ্ধ। শুধু মিথিলা না, ভার্সিটির সবাইও ক্লাস শেষ করে আড্ডা দিচ্ছি, এমন সময় প্রিন্সিপালের পিয়ে আসে। অন্তর, তোকে প্রিন্সিপাল ডাকতেছে। পিয়ের সাথে আমার ভালো খাতির আছে। শালার টাকলেটা আমার কেন ডাকতেছে? ওই, তুমি প্রিন্সিপাল স্যারকে টাকলিয়া বললে কেন? আরে আজব, তারে বলছি বলে তুমি খেপতেছো কেন? তুমি ওনাকে এভাবে বলতে পারো না। আচ্ছা বাদ, আমি গেলাম। তারপর প্রিন্সিপালের রুমে গেলাম। স্যার আসতে পারি? হ্যাঁ আসো। সেখানে গিয়ে দেখে একজন মহিলা আর একজন পুরুষ বসে আছে। আমি চেহারা দেখতে পাচ্ছি না। স্যার, আমাকে কেন ডাকছেন? তোকে সান না, আমি ডাকছি। আমি লোকটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আব্বু? হ্যাঁ, যারা প্রিন্সিপাল স্যারের রুমে আছে তারা আমার আম্মু আব্বু। ফাজিল পোলা, তুই আর কত কোকাম করবি? আগে এটা বলো, তোমরা এখানে কেন? সাদাত, এটা তোর ছেলে? হ্যাঁ রে বন্ধু, এটা আমাদের অন্তর, ফাজিল দা গ্রেট, পাক্কা 2 নম্বরে। সব সময় তুমি আমার ছেলেকে ইনসাল্ট করো কেন? আরে আমি তো মজা করতেছি। হঠাৎ করে এখানে কেন? আর তুমি প্রিন্সিপাল স্যারকে চিনো? হ্যাঁ রে, প্রিন্সিপাল স্যার আমার স্কুল অ্যান্ড কলেজ ফ্রেন্ড। আমি থ হয়ে গেলাম। এখন যদি স্যার আমার সবকিছু বলে দেয় তাহলে আমি শেষ। বহুত কুকাম প্রিন্সিপাল স্যার জানে। শালার কার অভিশাপে এই ভার্সিটি আইলাম। মনে মনে বললাম, কি ভাবতেছিস? কই কিছু না। তোর ছেলেটা ঠিক তোর মতোই হয়েছে, বাক্কা বেটা। আমার আব্বু কি একই রকম ছিল নাকি? তোর আব্বুর কাহিনী শুনলে তুই পুরাই বেহুশ, সে পুরাই তুই। বাহ, ভালোই তো। তার মানে ফাইজলামি আমাদের বংশগত ভাবে। আচ্ছা দোস্ত, তোর নাকি মেয়ে আছে, তাকে তো দেখলাম না। কেন রে, দেখে কি করবি? চিন্তা করতেছি তোর মেয়েরে ঘরে বউ বানাবো। দাঁড়া, তাকে ফোন দেই। হ্যাঁ মা, কোথায় তুই? তুই একটু অফিস রুমের দিকে আয়, আমার একটা কলেজ লাইফের বন্ধু আসছে, তোর সাথে পরিচয় করিয়ে দিব। আয় তো একটু। তারপর স্যার ফোন কেটে দেয়। দাঁড়া, আসতেছে। আচ্ছা দোস্ত, বল কি খাবি, চা নাকি কফি? কিপটা, তোর কিপটামি জীবনেও কমবে না। আরে আজব, আমি আবার কি কিপটামি করলাম? তুই আমারে চা আর কফি খাইতে বলতেছস? অনেকদিন পর তোর সাথে দেখা হলো, বিরিয়ানি বললে কি অসুবিধা হইতো? আচ্ছা, এক কাজ করি, দুপুরে আমার বাসায় গিয়ে একসাথে লাঞ্চ করব। আমি কিন্তু বিরিয়ানি খামো। তুই রাক্ষসেই থাকবি। বন্ধু, সব তোর থেকেই শিখেছি। শালা আমি শিখাইছি নাকি তুই আমাকে শিখাইছস? ভাবি, এই শয়তানটারে কিছু বলো। দুই বন্ধুর মাঝে নাক না গলানোই ভালো। এত বড় অপবাদ, আল্লাহ এই শয়তানটারে উঠাই নাও। এইদিকে স্যার আর আব্বুর কাণ্ড দেখে আমি আর আম্মু হাসতেছি। বা ভালোই তো, আমারে ফাজিল বলে, আর উনি তো আমারও বাপ। ও সরি, আসলেই তো আমার আব্বু। মনে মনে, স্যার আব্বু যদি আপনার ফ্রেন্ড হয় তাহলে তো আমিও তো আপনার ফ্রেন্ড। কেমনে? স্যার আসলে আমি আব্বুকে আব্বু ডাকলেও আসলে আমরা একে অপরের ফ্রেন্ড। আর আব্বু যদি আপনার ফ্রেন্ড হয় তাহলে তো আমিও আপনার ফ্রেন্ড। আর তাছাড়াও একজন টিচার তো একজন স্টুডেন্টের ফ্রেন্ড। আচ্ছা যাও, আমারও ফ্রেন্ড। দোস্ত, ভার্সিটিতে একটা মেয়ে পছন্দ হয়েছে, একটু লাইন করে দাও না। ওরে হারামজাদা, একখানে তোর আব্বু আম্মু বসে আছে আর তুই উল্টা পাল্টা বলতেছস। দোস্ত, আরে এখানে আম্মু আব্বু নাই তো, এখানে আমরা বন্ধুরা আর বন্ধুর বউ বসে আছে। আল্লাহ, কি টাইপের হারামি তুই, তোর বাপের চেয়ে বড় মাপের ফাজিল। আরে দোস্ত, বন্ধুরে হারামি বলতেছস, অসুবিধা না। আচ্ছা ভাবি কেমন আছে, একটু দেখা করতে পারবো নি?
সাদাত ভাই আমার এতে থামতে ক, না হলে হার্ট অ্যাটাক করবো। অন্তর্বাপ এবার থাম, না হলে বেচারা উপরে উঠে যাইব। সমস্যা নাই, 4 দিনা 40 খামু। আর চিন্তা করিও না, ভাবির খেয়াল আমি রাখতে পারমু, ভরসা করতে পারেন। সার্থ আর আম্মু আব্বু হাসতেছে। তারপর দরজায় কেউ আসে, আমি বসে আছি। তার ভয়েসটা আমার চেনা চেনা লাগতেছে কেন। তারপর মেয়েটার দিকে তাকালাম, তাকিয়ে তো আমি শক, কারণ মেয়েটা আর কেউ না, ইভা। এই জন্যই আমি যখনই প্রিন্সিপাল স্যারকে কিছু বললে তার গায়ে লাগতো, সেমনি আমারে 1 মাস ধরে বলেই না, তোরে তো আমি টাইট দিমু মনে মনে। ইভা মা, এটা হচ্ছে আমার বন্ধু সাদাত হোসেন, আর ইনি হচ্ছে তার স্ত্রী। আর এই যে ছেলেটা দেখছে না, সে হচ্ছে তাদের ছেলে অন্তর। হ্যালো, হাই। তোরে হাই পরে দেখামু, তুই একবার বাহিরে চল। তারপর ইভা আমার আম্মু আব্বুকে সালাম দেয়। ইভা মা, এখন কি ক্লাস করবি নাকি বাড়ি যাবি? না, ক্লাস করব না। কেন বাবা, কোনো কাজ আছে? না মানে ওদের নিয়ে বাড়ি যাব, তাই চাচ্ছি তোকে নিয়ে যাব। আচ্ছা বাবা, চলো তাহলে। তারপর তাদের বাসায় গেলাম। ইভা, এনাগের গেস্ট রুমে নিয়ে যা। আচ্ছা বাবা। আর অন্তর, তুই আমার সাথে আয়। আচ্ছা স্যার। তারপর আম্মু আব্বুকে গেস্ট রুমে নিয়ে যায়, আর অন্যদিকে স্যার আমাকে অন্য একটা রুম দেয়। বাহ, আস্তে না আস্তে জামাই আদর শুরু। তারপর ফ্রেশ হয়ে নিলাম এবং স্যার ডাক দেয় খাবার খাওয়ার জন্য। সেখানে গিয়ে টেবিলে বসলাম। সেখানে স্যার আর আব্বু শুরু করে দিছে। আমরা সবাই খাবার খাইতেছি, আর এইদিকে আব্বু স্যার শুরু করে দিছে প্লেট নিয়ে লড়াই। বেশি খাস না, না হলে আরো মোটা হয়ে যাইবি। খাইতেই কই দিতেছস, যা খাইতে নি তুই সব সবার করে দিচ্ছিস। ওইদিকে স্যার আব্বু, আর এইদিকে ইভা আমারে টেবিলের নিচে দিয়ে পায়ে লাথি দিচ্ছে। বিরিয়ানিটা খাইতে দিচ্ছে না। আমার পাটা আমার চেয়ারের দুই পাশে দুইটা নিয়ে রাখলাম। ইভা এবার আমারে লাথি দিতে গিয়ে আন্টি মানে ইভার আম্মুকে লাথি দিয়ে দেয়। আল্লাহ, কাকে মারতে গিয়ে কাকে মেরে দিলাম। ইভা, তোমার পা দুলাচ্ছ কেন? পা স্থির রাখো। সরি আম্মু। খাওয়ার সময় দুষ্টুমি কিসে? চুপচাপ খাবার খাও। বড় হয়েও ছোটদের মতো ব্যবহার করতেছো। বেচারি ইভা বিরিয়ানির সাথে বকা খাইলো। 1 মাস ধরে মেয়েটারে বলছি কই থাকো, একটু বাড়িটা দেখাও না। উনি আমাকে বলে না, আবার দেখাবেও না। শুধু আসলে সব শোধ করমু। কতই না গলিতে গলিতে ঘুরছিলাম। আমি এত কষ্ট কারে কমু। দুঃখে আমার বুকটা ফাইটটা চাই। তোর উল্টা পাল্টা কিছু ভাবিয়েন না, আমার কলিজা ফাইটটা চাই। তারপর খাবার শেষ করে রুমে গেলাম। আমি উল্টো হয়ে খাটে শুয়ে গেলাম। হঠাৎ দরজার আওয়াজ শুনলাম। পরে মনে করছি অন্য রুমের দরজার আওয়াজ। আমি উল্টা হয়ে শুয়ে আছি। তখন কেউ একজন আমার উপর চড়ে বসে আমার ডান হাত মোচড় দেয়। আমার বুঝতে বাকি রইল না, এটা ইভা। আমি আম্মুর বকা খাচ্ছি আর তুমি হাসতেছো, তাই না? আন্টি ঠিকই তো বলছে। আর আমাকে লাঠি দিচ্ছিল কেন? আমার জিনিস কি আমি যা মন চাই করব, তোমাকে বলতে হবে? হাতে খুব ব্যথা পাইতেছি। সাথে সাথে ইভা আমাকে ছেড়ে দেয়, আর আমি ঘুরেই আমার দিকে টান দিয়ে আমার বুকের উপর ইভাকে ফেলাই দেই। ইভা আমার বুকের উপর শুয়ে আছে। আমরা একে অপরকে এক দৃষ্টিতে দেখে আছি। সত্যি ইভার চেহারাটা খুব সুন্দর আর মায়াবী। তার ঠোঁটগুলো আমাকে বেশি আকর্ষিত করতেছে। নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই আমি আমার ঠোঁট মিলিয়ে দিলাম ইভার ঠোঁটের সাথে। সেও রেসপন্স দিচ্ছে। 2 মিনিট পর একে অপরকে ছেড়ে দিলাম, আর দুজনে হাঁপাচ্ছি। তারপর আমি শুরু করে দিলাম, এটা তুমি কি করলা? আমাকে কিস করে দিলা। এখন আমার কি হবে? কে আমাকে বিয়ে করবে? ও হ্যালো, তুমি কিস করছো আর আমিও রেসপন্স দিছি, সেটা বলতে পারো। আর কি বললা? তুমি কে? তোমাকে বিয়ে করবে? কেউ তোমার দিকে চোখ দিল না, তার চোখ তুলে নেব। আর আমি তোমাকে বিয়ে করব, আর কেউ না। কিন্তু আমি তো সোনিয়া ম্যাডাম রে ভালোবাসি। বল ইভা, আমি তোমাকে ভালোবাসি। ইভা, আমি সোনিয়া ম্যাডাম রে ভালোবাসি তোর সোনিয়া ম্যাডামের গুষ্টি কিলাই। বলে আমার গলা ছেড়ে আমার বুকে কিল ঘুষি মারা শুরু করে দিচ্ছে। আমি সহ্য করতে না পেরে তাকে শক্ত করে জড়িয়ে ধরি। তুই শুধু আমার আর কারো না, বুঝছস? আর একবার সোনিয়া ম্যাডাম করবি, আমল হাল করবো না, সোজা চান্দে চলে যাবি। তাহলে তো ভালোই। আমি সর্বপ্রথম বাংলাদেশি হব যে চাঁদে গেছে। সেই একটা ফিলিংস হবে। সবাই আমার সাথে ছবি তুলবে, আমার অটোগ্রাফ চাইবে। সব সময় ফাইজলামি করো তুমি। বাহ, ভালোই তো, 2 শয়তান একত্রে হয়ে গেলে। স্যার সাবধান, আমি শয়তান না, আমি ফাজিল। শয়তান বলে আমাকে ইনসাল্ট করবেন না। যাক, নিজের মুখেই স্বীকার করলো
তারপর নাস্তা করে আমি রেডি হচ্ছি ম্যাচে যাওয়ার জন্য। অন্তর, কিরে কই যাস? স্যার আসলে ম্যাচে চলে যাব, তাই রেডি হচ্ছি। আজ মেসে যেতে হবে না, আজ এখানে থাকবি। কিন্তু কোনো কিন্তু না, তুই যদি আমার বন্ধু ভাবিস তাহলে কথা রাখবি, আর যদি চলে যাস তাহলে আর কথা বলবো না। বাস স্যার, ব্ল্যাকমেইল তো শিখে গেলেন। ঠিক আছে, আমি তানভীরকে ফোন করে দিলাম। তারপর সবার সাথে আড্ডা। আসলে স্যার আর তার পরিবার অনেক ফ্রেন্ডলি, আর এবার কথাই বা কি বলবো, সুযোগ পাইলেই হয়েছে। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। রাতের খাবারের সময় হয়, আর এক কাহিনী, আমি খাবার খাচ্ছি, স্যার এবার কথা বলতে শুরু করছে। আমার বাস দেওয়া শুরু। ভার্সিটিতে অনেক কুকাম করছি, সব ফাঁস করে দেয়। সবাই হাসাহাসি করতেছে। আচ্ছা অন্তর, তুই না বলছিলি তুই কারে জানি পছন্দ করছস? আমারে বল, আমি লাইন করাই দিই। স্যার যদি বলি আপনার মেয়ে, তাহলে কি লাইন করে দিবেন? খাই দাই কাজ নাই আমার, তোর মতো ফাজিলের আমার মেয়ে দিমু। আপনি দেওয়া লাগবো না, আমি নিয়ে ভাইগা যাবো। সবাই হাসতেছে। খাওয়া শেষ করে চলে গেলাম রুমে গিয়ে কিছুক্ষণ এফবিতে ফাইজলামি করে তারপরে দিলাম ঘুম। সকালে ফজরের নামাজের জন্য অ্যালার্ম দেওয়া ছিল, তাই অ্যালার্ম শুনে ঘুমটা ভেঙে যায়। যখনই উঠতে যাব, হঠাৎ খেয়াল করলাম আমার বুকে ভারী কিছু অনুভব করতেছি। আমি তো দেখে শক, ইভা আমার বুকের উপর শুয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ইভাকে মুগ্ধ নয়নে দেখতেছি। আসলে তার চেহারাটা দেখার মতো। পরে মনে পড়ছে আমি তো বিয়েই করি নাই, তাই তাকে সরাতে যাব। হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়, আর উঠে আমাকে বলা শুরু করে, আমাকে সরাতেছিলে কেন? আমি অনেক কষ্ট করে ঘুমু ঘুমু অবস্থায় এখানে আসছি। প্রথমত তোমার আর আমার বিয়ে হয় নাই। একটা মেয়ে একটা ছেলে বিয়ে ছাড়া একসাথে থাকা উচিত না। আর দ্বিতীয়ত আমি নামাজ পড়তে যাব, তাই আচ্ছা, আগে নামাজ পড়ে আসো, পরে কথা হবে। আমি চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে এসে দেখি ইভা ঘুমাইতেছে, তাই আর ডিস্টার্ব করি নাই। তাই খাটের অন্য পাশে গিয়ে বসে বসে এফবি চালাচ্ছি। হঠাৎ ইভা আমাকে টান মেরে খাটে শোয়াই দেয়, আর সে আমার উপরে শুয়ে পড়ে। এই কি করো? কেউ দেখলে খারাপ ভাববে তো? কেউ দেখবে না, দরজার লক করো নাই। না। ইভা উঠে গিয়ে দরজা লক করে আবার আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আরে সবাই দেখতেছে তো? কে দেখতেছে? আরে পাঠক পাঠিকারা দেখতেছে। পাঠক পাঠিকারা, দয়া করে চোখ অন্যদিকে নিন, এইদিকে না তাকিয়ে অন্যদিকে নজর দিন। তারপর আমাকে ধরে ঘুম। আমি বা কি করব? কতবার বলছি শুনেই নাই। সাথে আমিও ঘুমিয়ে যাই। যখন ঘুম ভাঙে তখন 7:30 বাজে। আমি একটু নড়তেই এবার ঘুমটা ভেঙে যায়। সাথে সাথে আমি চোখ বন্ধ করে ফেলি। ইভা উঠে আমার কপালে পাপ্পি দিয়ে চলে যায়। হঠাৎ ইভা এসে ডাকাডাকি শুরু করে দেয়। তার ডাকাডাকিতে আমি উঠে যাই আর গিয়ে ফ্রেশ হয়ে আসি। তারপর নাস্তার জন্য টেবিলে যাই। যেহেতু আজ শুক্রবার, তাই আমার আজ কাজ নাই। টেবিলে যেতে না যেতেই, অন্তর, আজ তুই আর ইভা বাইরে ঘুরে আয়। ঠিক আছে স্যার, আপনি যা বলেন। মনে মনে, বাহ, এটা তো বেগটা চাইতেই বৃষ্টি। তারপর নাস্তা করে ইভাকে দিয়ে বের হই। অনেকক্ষণ ঘোরাঘুরি করে ইভাদের বাড়িতে আসি। আব্বু, আমি একটু মেসে যাব। আমি নামাজের জন্য পাঞ্জাবি আনবো। আমিও যাব। আচ্ছা, ইভাকে নিয়ে যা। এটা কি জন্য? আমার মন চাইছে তাই দিলাম। তাই আমিও একটা লাল শাড়ি ইভার জন্য নেই। তুমি এটা কেন কিনলে? রিটার্ন গিফট। তারপর চলে গেলাম ইভাদের বাড়িতে। দুপুরে নামাজ পড়ে খাবার খেয়ে নেই। অন্তর, আজকে আমাদের সাথে বাড়ি যাবে আর কয়েকদিন থাকবে। আরে পরে যাব। আজকেই যাবি? তাদের জবরদস্তিতে রাজি হয়ে গেলাম। ইভা আর তার পরিবার থেকে বিদায় নিয়ে আমাদের বাড়িতে চলে গেলাম। ইভাদের আমাদের বাড়িতে আসতে বলছে, কিন্তু তারা বলছে পরে একদিন যাবে। পরের দিন সকালবেলা আমার প্রচুর জ্বর আর মাথা ব্যথা। কি রে বাবা, ভার্সিটি যাবি না? বলে আমার কপালে হাত দেয়। কি রে, তোর তো প্রচুর জ্বর, আজ তোকে ভার্সিটি যেতে হবে না। বলে আব্বুকে ডাক দেয়। আমার শরীরে প্রচুর ব্যথা, তাই নড়াচড়া করতে পারতেছি না। তাই চোখটা বন্ধ করে ফেলি, আর কখন ঘুম চলে আসে আমি নিজেও জানি না। চোখ খুলে আমি অবাক হয়ে যাই, কারণ ইভা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার চেয়ে বড় অবাক করা বিষয় হলো, এখানে শুধু ইভা না, সাকিব, মিথিলা, রাসেল, তানভীর, জনি আর প্রিন্সিপাল স্যারও আছে। স্যার, আপনারা এখানে কেন? হারামজাদা, আজ ভার্সিটি ননভেজ হয়ে আছে, তুই নাই, তাই তোর বাসায় কল দিয়ে পরে শুনি তোর এই অবস্থা। তারপর তোর ফ্রেন্ডের নিয়ে আসি, তখনই ইভার সাথে দেখা আর সব বলি, এবং ইভাও আসে আমাদের সাথে। শালা, এত কেয়ারলেস কেন তুই? হারামি, তুই ছাড়া ভার্সিটি ভালো লাগে? ভাই, হঠাৎ এই অবস্থা কেন? আমিও জানি না, সকালে উঠে দেখি এই অবস্থা। শালা রেস্ট নে তুই, আমরা গেলাম, সাবধানে থাকিস, আর কিছু লাগলে কল দিস।
ওকে, বন্ধুরা চলে যায়। স্যার আর ইভাই আছে আমার কাছে। দেখলি বান্দরামির ফল। একবার সুস্থ হয়ে নেই, আপনারা আমি ছাড়বো না। আমার এই অবস্থা দেখে হাসতেছেন? দেখ, একটু নিজের প্রতি যত্নবান হ। ফাজলামি বেশি করিস তো, তাই তোর এই হাল। একবার সুস্থ হয়ে নেই, এমন বাস দিব না, সেই লেভেলের ঝাটকা লাগবো। আচ্ছা দিস। 3 দিন আমি অসুস্থ ছিলাম। এই 3 দিনে ইভা আমার অনেক খেয়াল রাখে। প্রতি বেলায় এসে দেখে যায় আমি ওষুধ খাইছে কিনা, আর জ্বর কমছে কিনা। আর ফোনের কথা কি বা বলবো, 5 মিনিট পর পর ফোন দিয়ে জিজ্ঞাসা করবে কি করি, এখন ঠিক আছে কিনা। এইভাবে পরিবার, বন্ধু ও ভালোবাসার মানুষের সাথে 3 বছর কেটে গেল। 3 বছর পর আমরা এখন 4র্থ বর্ষে উঠে গেলাম। এখন শরীরে সিনিয়র ভাব। আমরা এখন ভার্সিটি পরিচালনা করি। সবাই বসে আড্ডা দিচ্ছি, শুধু একজন নাই, আর সে হইল ইভা। আমার কলিজাটা আসতেছে না কেন? আরে আসবো, আর যদি এতই টেনশন করিস তাহলে বিয়েই করে নে। আসলে ঠিক বলছিস, সেটাই করতে হবে। হঠাৎ ইভা আসে, এসে আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না শুরু করে দেয়। আরে আজব তো, এমন ভাবে কান্না করতেছে কেন? এই ইভা, এভাবে কান্না করতেছো কেন? ইভা কান্না করেই যাচ্ছে। আরে কান্না করতেছো কেন বলো? অন্তর, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। কথাটা শোনার সাথে সাথে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এই কথাটা শুনে আমার মনে হলো কেউ আমার শরীর থেকে আত্মা টেনে বের করে ফেলছে। কি বলতেছো এইসব তুমি? হ্যাঁ, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি বাবাকে মানা করছি, তারপরও সে কথা শুনে নাই। অন্তর, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। বলে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। আমি ভাবতে পারতেছি না আমি ইভাকে হারিয়ে ফেলবো। এইভাবে হার মানলে চলবে না, কিছু একটা করতে হবে। আমি ইভাকে হারাতে পারবো না। আমি কেন? কেউ তার ভালোবাসার মানুষকে হারাতে চায় না। ইভা, তুমি ছেলেটার ছবি দেখছো? না, দেখি নাই, তবে বাবা আমাকে একটা খাম দিছে, যেটা ওর ছবি আর ওর বাবা মায়ের নাম্বার আছে। খামটা আমাকে দাও। তারপর খামটা আমাকে দেয়। তারপর ইভার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে ইভাকে বাড়ি পাঠিয়ে দেই। আর আমিও বাড়ি চলে যাই। গিয়ে ব্যাগটা খাটে ফেলে বালিশে মাথা লুকিয়ে কান্না করতেছি। আর এইদিকে আম্মু খাবার খাওয়ার জন্য ডাকছে, কিন্তু মানা করে দেই। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। তারপর মাথায় একটা বুদ্ধি আসে, খামটা নিয়ে বেরিয়ে পড়ি। তারপর একজনকে ফোন দেই। হ্যালো তাইব, কোথায় তুই? এই আছি। কেন রে দোস্ত? একটু পার্কে আয়। ও, আসতেছি। আপনারা হয়তো ভাবছেন তাইবকে। সে হলো এই এলাকার মাস্তান, আর আমার সাথে তার ভালো সম্পর্ক আছে। তাকে কেন ডাকছি সেটা বুঝতে পারবেন। তাইব আসছে। দোস্ত বল, কেন ডাকছিস? এই খামে একজনের ছবি আছে। তোর কাজ হলো এই হারামজাদারে কিডন্যাপ করতে হবে। ওকে, আগে এটা বল, একে কেন কিডন্যাপ করতে হবে? তারপর তাইবকে সব বলি। দোস্ত, তুই আমাকে তোর ভাইয়ের মর্যাদা দিয়েছিস। এই ভাই তোর ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। আমি আমার লোকজনদের খামটা দিয়ে সবকিছু বুঝিয়ে দিব, তবে কখন কাজটা করতে হবে সেটা তোকে ফোনে বলে দিব। ওকে, তুই যেটা বলস। থ্যাঙ্কস, তুই আমার অনেক উপকার করলি। থ্যাঙ্কস দিয়ে পর করে দিলি? আরে ভাই চল, আমরা নাস্তা করবো। তারপর একসাথে নাস্তা করে বাসায় চলে যাই। তারপর রুমে গিয়ে, মিস্টার প্রিন্সিপাল, তুমি মনে করছো এই অন্তর শুধু ফাজিল, কিন্তু তুমি এটা জানো না এই ফাজিল কত ডেঞ্জারাস। আমার এই রূপ দেখার জন্য রেডি থাকো। গেট রেডি ফর টু সি মাই ডেভিল ফর্ম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম ভাঙে আম্মু ডাকাডাকিতে। আম্মু ডাকতেছো কেন? আরে, আজ ইফাতে বাড়িতে যেতে হবে তো। কেন? আরে, আজ ইফার বিয়ে, তোর প্রিন্সিপাল স্যার যেতে বলছে। উঠ তাড়াতাড়ি। আমার কথাটা শুনে মনে হলো কেউ আমার কলিজায় তলোয়ার ঢুকাই দিছে। সাথে সাথে আমি ফোনটা চেক করি, দেখি 342টা মিস কল। আমি কল ব্যাক করি, আর ইভা রিসিভ করে কান্না করতে করতে বলতেছে, অন্তর, বাবা আজকে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছে, প্লিজ কিছু করো, না হলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। আরে পাগলি, আগে আমার কথা শোনো, তারপর সব বলি। আচ্ছা, কিন্তু আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। যদি এটা কাজ না করে তাহলে আমরা পালায়ে যাব। আচ্ছা ঠিক আছে। তারপর তাইবকে ফোন করে বলে দেই সে সব ঠিক করে রাখছে। ইভাদের বাড়ির সামনে লোক রেডি, এখন শুধু ওই হারামজাদারে পাইলেই হইব। তারপর নাস্তা করে রেডি হচ্ছে, এমন সময় আম্মু এসে একটা পাঞ্জাবি দেয় আর বলে, এই পাঞ্জাবিটা পর। বিয়ে কি আমার?
যে আমি পাঞ্জাবি পরবো? আরে বাবা, পাঞ্জাবি পরলে তোকে অনেক সুন্দর লাগে, তাই পাঞ্জাবিটা পর। আম্মু তোমরা যাও, আমার একটা কাজ আছে, কাজ শেষ করে ইভাদের বাড়িতে যাব। আচ্ছা। তারপর তারা চলে গেল। আর এইদিকে তাইবকে বলে দেই লোকরা যাতে রেডি থাকে। আম্মুর যাওয়ার 15 মিনিট পর বাড়ি থেকে বের হই। যখনই ইভাদের বাড়িতে ঢুকতে যাব, কোন হারামজাদা আমার মুখে রুমাল দিয়ে দেয় আর আমি বেহুশ। যখন হুশ আসে তখন আমি একটা চেয়ারে বাঁধা। কোন জানোয়ারের বাচ্চা আমারে আনছে? এমনি মাথা খারাপ। তারপর আমারে কে কিডন্যাপ করলো? আমি আনছি তোকে। কেন আনছিস? আরে দাঁড়া, আগে বসকে ফোন দি। বেটা কই? শালা তো নানির পুটকি। বস আমাকে আর আমি বসকে দেখে থ। তাই দোস্ত, তার মানে ইবার সাথে আমার বিয়ে? সালা খাম চেক করলে কি হতো? আরে আজব, আমি কি জানতাম এটা তাদের ফাইজলামি ছিল? আর কতক্ষণ এভাবে থাকবো? শালা আমার দড়িগুলো খোল। তারপর দড়ি খুলে আমি আর তাই ইবাদের বাড়িতে গেলাম। ঢুকতে না ঢুকতেই বাহ, তোর কি ট্যালেন্ট! নিজেরে নিজেই কিডন্যাপ করাইলি? তুই তো ওয়ার্ল্ড রেকর্ড করছস, তোর নাম গিনেস বুকে যাইব। সবাই হাসতেছে। আর এইদিকে আমার মেজাজ 440 হয়ে আছে। আমি আর ইভা কত টেনশনে ছিলাম, আর আমাদের মতো নিরীহ মানুষ দুইটার সাথে এমন করতে পারলে? আইসে নিরীহ, তলে তলে টেম্পু চালাইবে আর ধরা খাইলে মামাতো বোন। তোদের কাহিনী আমরা আগেই ধরে ফেলেছি। আরো কর, লুকাই লুকাই লুতুপুতু পেন। তোমরা জানলা কিভাবে? একদিন তুই ফোন রেখে অষ্টরুমে গিয়েছিলি, আমি রুমে ঢুকতেই তো ফোনে মেসেজ দেখে তো ইভা তোরে রোমান্টিক মেসেজ পাঠাইছে। আমার আর বুঝতে বাকি রইল না আপনাদের লুতুপুতু প্রেম কাহিনী। তারপর তোর প্রিন্সিপাল স্যার মিলে প্ল্যান করি, আর বাকি কাহিনী তো দেখলি। এখন কথাই বলবি নাকি বিয়েটা করবি? আচ্ছা, তার আগে ইভাকে সব বলো, না হলে উল্টাপাল্টা কিছু করে বসবে। তারপর ইভাকে সব বলে আর আমাদের বিয়েটা হয়ে যায়। তারপর বউ নিয়ে বাড়িতে। আমার বন্ধুরা জানলে আমি শেষ। থাক, তাদের বোঝাই বলতে হবে। পরিস্থিতির শিকার। রাত 12টা। আমি রুমের সামনে যাব কি যাব না চিন্তা করতেছি। কি রে, এখানে কি করস? রুমে যা। যাইতেছি। তারপর রুমে যাই। রুমে গিয়ে দেখি ম্যাডাম ঘোমটা মেলে বসে আছে। আমাকে দেখে খাট থেকে নেমে আসতেছে। মনে করছি সালাম করবে, তাই পা এগিয়ে দিলাম। এতক্ষণ কইছিলা? তোমার সতীনের সাথে প্রেম করতেছিলাম। বাসরাতে জামাইয়ের পা ধরে সালাম করে আর তুমি আমার গাল লাল করে দিলা। আচ্ছা বাদ দাও, ওজো আছে? হ্যাঁ। তাহলে নামাজ পড়ে নেই। তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে খাটের দিকে যাইতে ইভা আমারে ধাক্কা মেরে ফেলাই দিয়ে আমার উপরে চড়ে বসে। এতদিন বলছিলা বিয়ে ছাড়া কোনো ছেলে মেয়ে একত্রে থাকতে পারবে না, আর ছাড়ছি না। তুমি কি মনে করছো আমি কি বাংলা সিনেমার ডায়লগ মারবো? ছেড়ে দে শয়তানি, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। যদি এই ধরনের ডায়লগ আশা করে থাকেন তাহলে আপনি ভুল বলে আমার দিকে টান দিয়ে একত্রে করে দিলাম দুজনের ঠোঁট। 2 মিনিট পর ইভা আমাকে ছাড়িয়ে বলতে থাকে, আমি আরো একটা ফাজিল চাই। কেন আমাকে দিয়ে হয় না? তুমি সবাইকে জ্বালাইছস, এখন সে আসলে তোমাকে জ্বালাবে, তাই তাই আমি আরো একটা তুমি চাই। ডাইরেক্ট বলে দাও তোমারে খুন করব। আমার মতো আর একটা আসলে তো আমি উপরওয়ালার কাছে যেতে হবে। ওই যেটা বলছি সেটা শুনবে। জি ম্যাডাম বলে কাছে টেনে নিলাম। তারপর আর কি, বাকিটা ইতিহাস। जब तुम सब्सक्राइब नहीं करते तब मुझे लगता है कोई बंदा पेड़ से बिछड़ जाता है। क्या कभी अंदर से